আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা আমাদের কোর্সের যে বেসিক ক্লাস, সেই বেসিক ক্লাসের যে অধ্যায়গুলো আছে তার সর্বশেষ অধ্যায়ের সর্বশেষ ক্লাসে উপস্থিত হয়েছি। বিষয়টা কিছুটা আনন্দের এবং কিছুটা কষ্টদায়কও। আপনাদের সাথে প্রায় 6-7 মাস একটা দীর্ঘ জার্নি শেষ হবে আজকে। ক্লাস শেষ হবে, পর পরীক্ষা নিব আমি। তো যাই হোক, সর্বশেষ অধ্যায় ছিল ত্রিকোণমিতি। গতকালকে আমি বেসিক ক্লাস নিয়েছি এবং অর্ধেকের মধ্যে শেষ হয়েছে, আর বাকি অর্ধেক আজকে শেষ হবে। আজকের ক্লাসের মূল একটা টপিক হচ্ছে মই খুঁটির অঙ্ক, যেখান থেকে প্রাইমারি, বিসিএস, পিলি সহ বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন আসে, নিবন্ধনে আসে, বিভিন্ন পরীক্ষাতে আসে। তো যাই হোক, আপনারা দীর্ঘদিন যারা কষ্ট করে ক্লাসগুলো করেছেন, আসলে এত বড় কোর্স করার এই 85-90টা ক্লাস বা তার থেকে বড় কথা দীর্ঘমেয়াদী সপ্তাহে 3টা করে ক্লাস নিলে অনেক সময় লেগে যায় কোর্সটা শেষ করতে। আমি চিন্তা করেছি সামনের কোর্সগুলোতে সপ্তাহে 5 দিন করে ক্লাস রাখবো, তাহলে হয়তো বা ফ্লোটা থাকবে। তো যাই হোক, যারা কষ্ট করে শেষ পর্যন্ত ছিলেন সাথে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা রেকর্ড ক্লাস দেখছেন বা সামনে দেখবেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি শুরু করব, তারপর শেষে কথা বলবো। যারা যুক্ত আছেন একটু আমাকে জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা, কথা লেখা ক্লিয়ার কিনা, কথা লেখা ক্লিয়ার কিনা বলেন। আমি শুরু করে দিব দ্রুত। ক্লিয়ার আছে, তাহলে আমি শুরু করতে পারি নাকি? আচ্ছা, তাহলে শুরু করতে পারি যেহেতু ক্লিয়ার আছে। তো শুরুতে একটা সম্পর্ক আমরা দেখব। ডিগ্রি ও রেডিয়ানের মধ্যে সম্পর্ক। আচ্ছা, খেয়াল করেন, আমরা বলি 90 ডিগ্রি, 180 ডিগ্রি, এরকম বলি না? তার মানে ডিগ্রি একটা কোণের পরিমাপের একক বলতে পারেন। সেরকম রেডিয়ানও একটা পরিমাপ কোণের। ডিগ্রি একটা যেমন পরিমাপ করি, যেমন আমি বললাম এই কোণটা 45 ডিগ্রি, তাহলে আমি কোণটা পরিমাপ করতেছি ডিগ্রিতে, তাহলে কোণগুলা রেডিয়ানেও পরিমাপ করা যায়। তো আমরা একটু সেই সম্পর্কগুলো একটু দেখতে চাই। আচ্ছা, রেডিয়ানের যে কোণ, সেটাকে আমরা মানে পাই দ্বারা ডিফাইন করা হয় আর কি। যেমন পাইতে হয় কি আপনার 180 ডিগ্রি, মানে যেটাকে আপনি ডিগ্রিতে 180 ডিগ্রি বলছেন সেটা রেডিয়ানে পাই হবে। আচ্ছা, আবার তাহলে যেটাকে আপনি 90 ডিগ্রি বলতেছেন সেটা হবে পাই/2। তাহলে ডিগ্রি এককে যেটা 90 ডিগ্রি, রেডিয়ানে সেটা হবে পাই/2। ঠিক আছে, এই সম্পর্ক দুটো আমাদের জানতে হবে। এখন মূলত আমরা জানবো যে 1 ডিগ্রিতে আসলে কত রেডিয়ান হয়, মানে ডিগ্রি আর রেডিয়েশনের রিলেশনটা কি। এটা পরীক্ষাতে আসে, চাকরি পরীক্ষায় সরাসরি আসতে পারে, বিশেষ করে নিবন্ধনে আসতে পারে। মনে রাখবেন 1 ডিগ্রিতে পাই/180 রেডিয়ান। রেডি, এটা আপনারা মনে রাখবেন, এটা পরীক্ষায় আসতে পারে যে 1 ডিগ্রিতে আপনার পাই/180 রেডিয়ান হয়। পরীক্ষায় প্রশ্ন করবে যে 1 ডিগ্রি সমান কত, তাহলে অ্যান্সার করতে হবে পাই/180 রেডিয়ান। আচ্ছা, আপনাকে যদি বলি 1 রেডিয়ান সমান কত বলেন তো? আমি যদি বলি 1 রেডিয়ান, 1 রেডিয়ান, ইংরেজিতে লিখি একটু, এটা কত? তাহলে আপনি যদি 1 রেডিয়ান এখান থেকে বের করতে চান, এটা এই পাশে ভাগ হয়ে যাবে, ভাগ হলে উল্টাই দেবে, তাহলে 180/পাই ডিগ্রি। এইটা আপনি মনে রাখলে এটা বের করতে পারতেছেন। মানে 1 ডিগ্রিতে হয় পাই/180 রেডিয়ান, তাহলে 1 রেডিয়ান হবে 180/পাই ডিগ্রি। রেডিয়ানটা রাখলে এটা উল্টাই যাবে এই পাশে। তাহলে এইখান থেকে জাস্ট এইটুকু পড়বেন, শীটে যা আছে তার তো এইগুলাই ঘুরাই পেঁচে আছে। এই দুটো লাইন পড়বেন,
এইটা করবেন, এটা পারবেন, শেষ। তাহলে পাই যা সেটা 180 ডিগ্রিতে, আর 90 ডিগ্রিকে আমরা কিভাবে প্রকাশ করি রেডিয়ানের মাধ্যমে, পাই/2, আর 1 ডিগ্রিতে হয় পাই/180 রেডিয়ান। এইটুকু জানলি এনাফ। ওকে, এটা গেল। এখন আসি আমাদের মূল কথায়। আচ্ছা, আমরা তো মনে করেন বলতে পারি যে সাইন 90 মান 1, বা সাইন 30 ডিগ্রি মান হাফ, বা কস 30 ডিগ্রি মান √3/2। অর্থাৎ আমরা 90 পর্যন্ত মান মুখস্থ করি, তাই না? আপনাদের যে আমি গতকালকে ছকটা দেখাইছি বা শিখাইছি, ওখানে তো 90, তো 90 পর্যন্ত না হয় মুখস্থ করলাম। যদি 90 এর বেশি হয় তখন কিভাবে বের করবেন? আমরা মূলত এখন এখানে যেটা দেখবো, 90 ডিগ্রি থেকে বেশি এই কোণগুলা কিভাবে প্রকাশ করা, মানে কিভাবে বের করা যায়। এর জন্য বিভিন্ন কিছু আমাদের শেখা লাগবে, পর্যায়ক্রমে সেটা দেখাচ্ছি। অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড় কোণ আমরা কিভাবে নির্ণয় করবো। এই জন্য ফার্স্টে আমাদের এটা মুছে দিলাম। ফার্স্টে আমাদের জানতে হবে কোঅর্ডিনেট সম্পর্কে, চতুর্ভাগ সম্পর্কে। আচ্ছা, এটা একটু ভালো করে শিখেন। এটা একটু অ্যাডভান্স লেভেলের পড়াশোনা, এটা শেখাটা জরুরি। আপনি যদি নিবন্ধন পরীক্ষার্থী হন, বিসিএস পরীক্ষার্থী হন, আপনার লাগবে। প্রাইমারি সবকিছু লাগতে পারে, শিখে রাখতে হবে। আপনি যদি ম্যাথ পাতে চান লাগবে না। এটাকে বলা হয় ফার্স্ট কোঅর্ডিনেট বা প্রথম চতুর্ভাগ। এটাকে বলা হয় সেকেন্ড কোঅর্ডিনেট বা দ্বিতীয় চতুর্ভাগ। এটাকে বলা হয় থার্ড কোঅর্ডিনেট বা তৃতীয় চতুর্থভাগ, চতুর্ভাগ চতুর্থ না। এটাকে বলা হয় ফোর্থ কোঅর্ডিনেট, মানে চতুর্থ চতুর্ভাগ। চতুর্ভাগ মানে 4 ভাগের 1 ভাগ। তাহলে এটা আমরা বললাম ফার্স্ট কোঅর্ডিনেট। এইখানে ত্রিকোণমিতিক যে 6টা রূপ আছে, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, সবাই পজিটিভ। মানে আপনাদের গতকালকে যে চার্টটা দেখাইছি, ওখানে কোথাও কিন্তু মাইনাস ছিল না, সব প্লাস ছিল। √3/2, √2/1 সব প্লাস ছিল। তাহলে 90 ডিগ্রির ভিতরে সব কোণ প্লাস হবে। যেমন সাইন 90 বা সাইন 10 বা কস 75 ডিগ্রি, কস 70 ডিগ্রি, মানে 90 ডিগ্রির ভিতরে সব পজিটিভ, অল পজিটিভ। এটাও সেটা আছে কিন্তু অল পজিটিভ। আচ্ছা, এই যে সেকেন্ড কোঅর্ডিনেট, এখানে শুধু সাইন আর কোসেক পজিটিভ। মানে আপনি যদি বলেন সাইন 120 ডিগ্রি, তাহলে এইটুক 90, এইটুক 180, 270, 360। তাহলে 120 যখন আমি বলতেছি সাইন, তার মানে এই ঘরের মধ্যে পড়ছে, তাহলে সাইন 120 ডিগ্রির মান যাই হবে সেটা পজিটিভ হবে, নেগেটিভ না। আবার যদি বলি কোসেক 170 ডিগ্রি, তার মানে এই ঘরের মধ্যে পড়ছে, সেও পজিটিভ হবে। বা যদি বলি আমি ট্যান 120 ডিগ্রি, তাহলে এই ঘরের মধ্যে পড়বে, এটা ট্যানের ঘর না, সে নেগেটিভ হবে। মানে এখানে শুধু সাইন আর কোসেক পজিটিভ হবে, বাকি সব নেগেটিভ। এটা আমরা ম্যাথ করলে ক্লিয়ার হবো। এখানে ট্যান আর কট হইলো গিয়ে পজিটিভ। মানে আমি যদি বলি ট্যান 250 ডিগ্রি, তার মানে এইটার মধ্যে পড়তেছে, এইটুকু 180, তাহলে এটা 250, মানে এই ঘরে পড়তেছে। এই ঘরে ট্যান কট পজিটিভ হবে। যদি বলি সাইন 250, তাহলে নেগেটিভ হবে, কারণ এটা তো সাইনের ঘর না, সাইনের ঘরে এইটা। ঠিক আছে, ওকে। আর এটা হচ্ছে, তাহলে বাকি থাকলো কারা? কস, সেক, এটা প্রেজেন্ট। তার মানে এই যদি আমি বলি এখন এরকম করে যে সাইন 340 ডিগ্রি, তাহলে সাইন 340 কোথায় পড়তেছে? 90, 180, 270 এই পর্যন্ত। তাহলে 340 মানে এই ঘরের মধ্যে পড়তেছে, এই ঘরটা সাইনের না, সে আর এক ঘরে প্রবেশ করছে, তাহলে সে নেগেটিভ। আর একবার ক্লিয়ার করছে, এটা আমাদের লাগবে। প্রথম ঘরে সবাই পজিটিভ, দ্বিতীয় ঘরে সাইন কোসেক পজিটিভ, তৃতীয় ঘরে ট্যান কট পজিটিভ, চতুর্থ ঘরে কস সেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। এটাকে বলা হয় কোঅর্ডিনেট বা চতুর্ভাগ। এইটা আমাদের বুঝতে হবে, এটা বুঝতে হবে। এবার আমরা অন্য যেটা লাগবে সেখানে আমি চলে যাব। বুঝতে পারছি? আচ্ছা, আমাদের এইগুলা কেন শেখা লাগতেছে? আমরা মূলত ওই যে 90 ডিগ্রি বেশি কোণ, যেমন যদি বলে কস 360 ডিগ্রির মান কত, তাহলে আপনি বের করবেন। এই বিভিন্ন পদ্ধতি আছে, দুইটা যা কাজ করা লাগবে, একটা ফরম্যাট আছে। ওকে, ফরম্যাটটা হচ্ছে সবসময় আমাদের এইভাবে ভাঙাইতে হবে, n ইন্টু প্লাস মাইনাস থিটা। এটাকে আপনি এইভাবে বলতে পারেন, n ইন্টু 90 ডিগ্রি মানে পাই/2 প্লাস মাইনাস থিটা। এই দুটা কিন্তু একই কথায়, যাহাই 90 ডিগ্রি তাহাই পাই/2, কারণ পাই মানে 180, 2 দ্বারা ভাগ মানে 90 ডিগ্রি। মনে আছে না কি শিখেছি?
ভাই এটা এক কথা না? আচ্ছা, তাহলে আমরা যেটা বুঝলাম এটা দ্বারা বোঝাচ্ছি, ধরেন আমাকে বললো ধরেন cos 360 ডিগ্রি, এটা বললো, তো এই যেটা দেওয়া থাকবে সেটাকে 90 এর গুণিতক আকারে ভাঙাইতে হবে। মানে এটাকে আমি এইভাবে ভাঙাইতে পারি, 4 নং 360, মানে 4 নং 360 ডিগ্রি হবে প্লাস 0 ডিগ্রি, মানে 90। এটা হ্যাঁ, মানে 90 কে কয়বার গুণ করলে এটা সমান বা কাছাকাছি হয়, মানে 90 এর গুণিতক আকারে ভাঙাইতে হবে। কথা বুঝতে পারছেন? দেখেন 90 এর 4 গুণ করলে এটা হয়, তাহলে আর কত লাগে? আর 0 ডিগ্রি লাগে, আর বেশি লাগতেছে না। বা আমি যদি আপনাকে বলি, দেখেন কথাটা ভালো করে বুঝেন, আমি যদি বলি cos 120 ডিগ্রি, কথা খেয়াল করবেন, এই cos 120 ডিগ্রি মান বের করার জন্য আপনাকে এই ফরম্যাটে ভাঙাইতে হবে, 90 ডিগ্রি আকারে ভাঙাইতে হবে। তাহলে কি করা যায়? আমি লিখতে পারি 90 গুণন 1, একবার নিলাম, তাহলে 90 ডিগ্রি হইলো, আর কত ডিগ্রি বাকি আছে? 30 ডিগ্রি বাকি আছে। দেখেন 90 1 90 আর 30 120, এই কাজগুলো আপনাকে করতে হবে। এটা একটা কাজ গেল, আরো কাজ আছে, একটু প্যাচ আছে এখানে, বাট মজার ব্যাপারটা খুব ইজি। এবার এই n এর মান কখনো 1 হইতে পারে, 4 হইতে পারে, 3 হইতে পারে, মানে জোর বিজোড় হইতে পারে। যদি n জোর হয় তাহলে সাইন সাইনই থাকবে, কস কসই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে পরিবর্তন হবে না, সংক্ষেপে বললাম। মানে কাদের পরিবর্তন হবে না, কিসের পরিবর্তন হবে না? ওই যে ত্রিকোণমিতির 6টা অপাদান আছে, সাইনের মধ্যে সাইনই থাকবে, কজের মধ্যে কস থাকবে, ট্যানের মধ্যে ট্যান থাকবে, কোনো চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না। একটু লাল কালি দিয়ে ডিফাইন করে দিলাম। তাহলে পরিবর্তন কখন হবে? জোর থাকলে, যেমন 1 3 থাকলে। যদি n বিজোড় হয়, তাহলে যদি সাইন থাকে সেটা কজ হবে, আর কস থাকলে সাইন হবে, ট্যান থাকলে সেটা কট হবে, কট থাকলে সেটা ট্যান হবে। একই কথাই, এই দুই দিকে তীর, মানে কি? সাইন থাকলে কস, কস থাকলে সাইন, ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান, এরকম। আবার সেক থাকলে কোসেক। তাহলে এই যে এইটা লাগবে, এইটা লাগবে, আর কোঅর্ডিনেট লাগবে, তাহলে 3টা জিনিস আমাদের লাগবে। আমি কিন্তু চাইলে এটা বাদ দিয়ে পড়াইতে পারতাম আপনাদের, বাট এটা আপনারা শেখেন, নিবন্ধন পরীক্ষার্থী আছেন এবং বিভিন্ন আপনার ম্যাথে যারা ভালো করতেছেন, এটা আপনার শিখতে হবে রিটার্নের জন্য। ওকে, ঠিক আছে, খেয়াল করেন সবাই। তাহলে আমরা দেখলাম যে সাইন কজ হয়, কস সাইন হয়, ট্যান কট হয়, সেক কোসেক হয়। এবার শুরু করি ম্যাথ। শুরু করি। যেমন 16তম নিবন্ধনে আসছে, দেখেন 25 নম্বর প্রশ্নটা 16তম নিবন্ধনে আসছে, এটা করানোর কারণ নিবন্ধনে আসছে, তাই 9π/2 প্লাস এটা ভাঙানোই আছে, তার কিছু করা লাগবে না। দেখেন ভালো করে বোঝেন, এই কোশ্চেনটা 16তম নিবন্ধনে আসছে কলেজ পর্যায়ে, তো আমাকে এই ফরম্যাটে ভাঙাইতে হবে, সুন্দর করে ভাঙাবো। প্লাস ওকে, এবার দেখেন প্রথম কথা, এটা কি জোড় না বিজোড়? এই যে 9, এটা কি জোড় না বিজোড়? বিজোড়। তাহলে এই সাইন কি আর সাইন থাকবে না, আস্তে করে কজ হয়ে যাবে, আর এইটা এখানে চলে আসবে। এখন একটা কাজ বাকি আছে, প্লাস হবে না মাইনাস হবে? তাহলে সেটার জন্য আমার এটা লাগবে। 90 ডিগ্রি 9 বার হবে, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9 বার মানে কি? এইখানে এখানে পজিটিভ, তাহলে মাইনাস হবে না। আরেকবার বুঝাই, 90 ডিগ্রিটা 9 বার ঘুরবে, তাহলে এই 90, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, এখানে পড়তেছে, এখানে পড়ুক, এখানে পড়ুক, তাহলে এটা তো সাইনের ঘর। সাইন 9 বার যদি ঘুরে 90 ডিগ্রি লইয়া, তাহলে সে সাইনের ঘরেই, মানে প্রথম ঘরে পড়তেছে, তো এটা তো কোনো চেঞ্জ হবে না, তাহলে এটা ঠিক থাকবে। তাহলে অ্যান্সার শেষ। কি কাজ? খালি দেখবেন, এটা মানে এই কাজটা করা লাগে না, এটা এই ফরম্যাটেই দেওয়া আছে। খালি দেখবেন জোড় না বিজোড়, আর কোন ঘরে পড়তেছে। এই যে সাইনটা কোন ঘরে পড়তেছে, সাইনটা 90 ডিগ্রি 9 বার নিয়ে ঘুরে এসে প্রথম ঘরে পড়তেছে, প্রথম ঘরে সবাই পজিটিভ, অ্যান্সার শেষ।
এইখানে কোনো প্রশ্ন আছে কিনা দেখেন, 2 লাইনের ম্যাথ, কিন্তু এর জন্য আলোচনা লাগছে বৃহৎ আলোচনা। ঠিক আছে, কথা খেয়াল করেন, 9 বার ঘুরছে মানে বিজোড়, তাহলে সাইনটা কজ হবে, আর 9 বার ঘুরলে সে প্রথম ঘরে থাকে, তাই সে প্লাস হবে। এটা গেল। এবার আমরা চলে যাব 26 নম্বরে। খুবই মজার বিষয়, কোয়েশ্চেন 26। 30 ডিগ্রি হলে সাইন 5π/2 প্লাস থেটা। তো যাই হোক, এটা খুবই ইজি, সাইন 5 গুণন π/2 প্লাস থেটা। সাইন এই থেটার মান দেওয়া আছে 30 ডিগ্রি, থেটার মান 30 ডিগ্রি। এখন দেখেন, প্রথম কথা, জোড় না বিজোড়? এটা কি জোড় না বিজোড়? বিজোড়, তাহলে সাইনটা কজ হয়ে যাবে, আর এই জিনিসটা এখানে চলে আসবে। মানে এই প্লাস মাইনাস, মাইনাস হইতে পারে প্লাস হতে পারে। মাইনাস কখন করবো? যদি বেশি থাকে, তাহলে এখানে ধরেন আমার গুণ করা আবার বেশি, তাহলে মাইনাস করে দেবো, তাহলে এটা এখানে চলে আসলো। এখন দেখতে হবে প্লাস না মাইনাস। শুরু করেন, 5 বার ঘুরবে এই 90, তাহলে 1 2 3 4 5। এই দেখেন 1 2 3 4 5, তাহলে এই ঘরে তো চেঞ্জ হওয়ার কথা না, তাই না? আবার দেখি 1 2 3 4 5। হ্যাঁ, cos 3 ডিগ্রি মান কত? √3/2। cos 30 ডিগ্রি মান যা, সেটাই অ্যান্সার। আপনারা বুঝতেছেন? আপনারা বুঝতেছেন কিনা? আপনারা বুঝতেছেন কিনা? এটা গেল। এবার একটু বড় দিকে যাই, এটা সহজ আছে, কিন্তু পারবেন আপনারা। এরপরে দেখেন 27 নাম্বার। 27, cos 120 ডিগ্রি, আর বলছে কি cos 360 ডিগ্রি। তাহলে আমরা ফার্স্টে cos 120 ডিগ্রি বের করি, cos 120 ডিগ্রি। তাহলে এটাকে এই ফরম্যাটে ভাঙাবো, 90 গুণন, মানে 120 আছে, তাহলে একবার আমি 90 কে নেই, 90 সাথে আর কত যোগ করলে 120 হয়? 30। এভাবে ভাঙাইতে পারেন। এবার মাইনাসের ব্যাপারটা ক্লিয়ার করি, মাইনাস লাগবে কিনা? লাগবে, মাইনাস দিয়ে করা যাবে। এটাকে আমি যদি 90 2বার নেই, 90 দিয়ে কত? 180। এখানে ছিল 120, বানাইছেন কত? 180। তাহলে আর বাকি থাকে কত? 60। সেই 60 ডিগ্রি বাদ দিবেন, এই একই কথা। এই 60 ডিগ্রি এখানে চলে আসবে, অ্যান্সার একই আসবে। মানে আপনি যদি এখানে 90 কে বেশি বার নেন, তাহলে সে বিয়োগ হবে, মানে বিয়োগ করতে হবে যেটা বাড়তি, আর কম বার নিলে যোগ করতে হবে। ঠিক আছে, আমার কথাটা আশা করি বুঝতে পারছেন। তাহলে একজন না বিজোড়? এক বিজোড়, তাহলে সাইন হয়ে যাবে, কসটা সাইন হয়ে যাবে। এখন দেখি পজিটিভ না নেগেটিভ। cos 120 ডিগ্রি মানে 90 সাথে 30, মানে 120 ডিগ্রি, টোটালটা 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি। তাহলে এটা তো 90, cos 120 মানে এই ঘরের মধ্যে বসছে। এটা কি cos এর ঘর? না, এটা হলো সাইন আর কোসেকের ঘর। তাহলে cos এসে বিপদে বসছে, তাহলে বিয়োগ হয়ে যাবে। বুঝি নাই, আর একবার। প্রথম কথা, 90 একবার আসছে, এক বিজোড়, তাই কসটা সাইন হয়েছে, এখানে তো কোনো ঝামেলা নাই। cos 120 ডিগ্রি বা 90 একবার ঘুরছে, একবার 90 একবার ঘুরে এইখানে ঘরেই তো পড়ে, একবার কাটাইয়া 90 একবার, এই 90 পরে তো আবার কিছু তো বাকি আছে, তাহলে মানে সে দ্বিতীয় ঘরে মাস্তি পড়তেছে। বা আপনি এখানে তাকাইলে বুঝতে পারবেন, cos 120 ডিগ্রি মানে দ্বিতীয় ঘরে, দ্বিতীয় ঘরটা মাইনাস কজের জন্য। এই মাইনাস কিন্তু সাইনের জন্য না, কজের জন্য আসে। সাইন 30 ডিগ্রি মানে হাফ, এই জন্য এর অ্যান্সার হচ্ছে -1/2। তার মানে cos 120 ডিগ্রি মান ধরেন আপনাকে নিবন্ধন পরীক্ষা বের করতে বললো -1/2। তো আপনার নিবন্ধনে ভাইবা ওটা বলতে পারে, আপনি যদি ম্যাথের স্টুডেন্ট হয়ে থাকেন, অনার্সে ম্যাথ থাকে, বললো যে cos 120 ডিগ্রির মান কত বা কিভাবে বের করে। আগের নিয়ম কোনটা? এইটাই তো নিয়ম। ওকে, এবার আমি যদি বিজোড় দিয়ে মানে এখানে মাইনাস দিয়ে করি, যে 90 কে আমি 2বার নিলাম,
তাহলে আমার এখানে বিয়োগ হবে, তাহলে দুইবার আছে, দুইবার মানে কি কস কজই থাকবে, জোর থাকলে চেঞ্জ যাবে না। এখন 90 গুণ কজ 120 ডিগ্রি কোন করে, দ্বিতীয় করে, তাই মাইনাস কস 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ, অ্যান্সার একই আসবে। আপনি মাইনাস দিয়ে করেন প্লাস দিয়ে করেন একই আসবে। এবার আছে কস 360 ডিগ্রি, তাহলে ভাঙানো যায় কিভাবে, একবারে 4 বার নিয়ে ফেলি, সরি 4 গুণ 90, 90 কে 4 বার নিলে আমার 360 ডিগ্রি হবে, তাহলে বাকি কি নাই কিছু, বাকি থাকলো 0 ডিগ্রি। 4 বার মানে জোর, তাহলে জোর থাকলে কি হবে, কস কজই থাকবে। এখন কি প্লাস হবে না মাইনাস হবে, কস 360 ডিগ্রি মানে কজ এই ঘরে, 360 ডিগ্রি মানে এই ঘরে, তাহলে এটা তো কজ এর নিজের ঘর, তাহলে প্লাস হবে, চেঞ্জ হবে না। কস 0 ডিগ্রি মান হচ্ছে কত, 1। শেষ। বুঝে গেছেন? এটাও মাইনাস দিয়ে করা যায়, আপনি 5 বারে নেন 90, 5 নং কত 45, তার মানে 450 ডিগ্রি, 360 ডিগ্রি তাহলে 450, তাহলে এখানে আর কত 90 ডিগ্রি বেশি, সে 90 ডিগ্রি আপনি রাখবেন, তাহলে সাইন 90 হয়ে যাবে তখন 5 বার নিলে, সাইন 90 ডিগ্রি মান 1। বুঝতে পারছেন? বিজোড় দিয়েও করা যাবে, মানে মাইনাস দিয়েও করা যাবে। এখান থেকে একটা প্রশ্ন আছে, তারপর আমরা আজকে ক্লাসের যে চম্মুক টপিক সেটা হলো মই খুঁটির অঙ্ক দেখবো, জীবন আর ভুল হবে না। ওকে, এবার 40তম বিশেষের একটা প্রশ্ন সমাধান করা যাক, সেটা হলো cos n পাই বাই 2 বসে অনুক্রমটির, অনুক্রম মানে কি সিকোয়েন্স, চতুর্থ পদ কত, চতুর্থ পদ কত, এই ক্যাটাগরির যদি প্রশ্ন থাকে, চতুর্থ পদ পঞ্চম পদ মানে এটা একটা ধারা, ধারাটার 4 নাম্বার পদটা কত হবে, এটা 1 নাম্বার দেওয়া আছে মনে করেন, মানে n তম দেওয়া আছে, এরকম 4 নাম্বার বলে 5 নাম্বার, এখানে 4 নাম্বার বসে মানে এদের মান 4 বসাইবেন, 3 নাম্বার বলে এদের মান 3 বসাবেন, এখানে এদের মান 4 বসাবেন। আমি জাস্ট n এর মানটা 4 বসাইছি, 2 দিয়ে 4 করলে 2, cos 2 পাই, পাই মানে কত 180 ডিগ্রি, তাই না? তাহলে cos 360 ডিগ্রি, cos 360 ডিগ্রি মান বের করলাম না 1, অ্যান্সার হচ্ছে 1। দেখেন এই প্রশ্নটা 40তম বিসিএস এ আসছে, একটু তো বের করছে 360 ডিগ্রি মান 1 না বের, এখন এইখানে এসে যদি আপনি না জানেন যে cos 360 ডিগ্রি মান কিভাবে বের করে, আপনি এই পর্যন্ত করে আটকায় গেলেন, অ্যান্সার বের করতে পারলেন না। ওই যে তখন আপনি এইগুলো জানলে এটা বের করতে পারবেন, একটু সময় নষ্ট করে, অ্যান্সার হচ্ছে 1। শেষ। আমাদের এই টপিকটা শেষ, আমরা টাইপ পাস শুরু করবো, আমাদের কোর্সের সর্বশেষ টপিক। এই পর্যন্ত ডান কিনা কমেন্টে বলতে হবে। আমাদের এখন চলে যাব দূরত্ব উচ্চতার অঙ্কে। ক্লিয়ার কিনা একটু বলেন কষ্ট করে আমাকে। তাহলে শেষ হয়ে গেল মার্কের, ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার চলে যাবো দূরত্ব উচ্চতায়। দূরত্ব ও উচ্চতা, এই দূরত্ব উচ্চতার অঙ্কে দুইটা বিষয় আছে, উন্নতি কোণ অবনতি কোণ, সেটা একটু আমরা জানবো। উন্নতি কোণ আর অবনতি কোণ সম্পর্কে জানবো, বিষয়টা একটু আমি প্র্যাকটিক্যালি বোঝাই। একটা বাসা মানে বিল্ডিং, এই বিল্ডিং এর ছাদে মনে করেন যে আপনি দাঁড়ায় আছেন, ঠিক আছে? দাঁড়ায় আছেন, ভালো কথা। এটা আপনার চোখ, এখান ধরেন আমি এরকম দাঁড়ায় আছি, সোজা দাঁড়ায় আছে, এই যে সোজা, আর নিচে কি ফ্লোর মানে ভূমি আছে, তাহলে এই সোজা একটা ভূমির সমান্তরাল রেখা নেন, মনে করেন এইটা যদি ভূমি হয় আর আমার চোখ এখানে, তাহলে ভূমির সমান্তরালে আটা রেখা দিলাম, তাহলে এই চোখের সোজা একটা রেখা দিলাম, মানে এই রেখাটা ভূমির সমান্তরাল, কেন নিচে তো ফ্লোর আর আমি এই সোজা আছে, তাহলে এই রেখা আর নিচের রেখা এটা মিলিত হবে না, তার মানে সমান্তরাল। তাহলে আমি ছাদে দাঁড়ায় আছি, আমি সোজা হয়ে দাঁড়ায় আছি, আমি আমার চোখের বরাবর মানে একটা ভূমির একটা সমান্তরাল রেখা নিয়েছি। এখন আকাশ যেটা পাখি যাচ্ছে, মনে করেন যেটা পাখি যাচ্ছে কয়েকটা, আমি চোখ দিয়ে যদি পাখিটা দেখি, আমি কিন্তু ভূমির সমান্তরাল ছিলাম, আমি এখন ওইভাবে তাকায় দেখতেছি,
তাহলে এই যে ভূমির সমান্তরাল রেখা আর আমি যে পাখি দেখতেছি, এই যে মাঝখানে আমি একটু মাথাটা উপরে করলাম না, এই যে একটা গ্যাপ তৈরি হইলো, ডিস্টেন্স তৈরি হইলো, মানে আমি তো ছিলাম সোজা, আমি পাখির দিকে তাকাইলাম, তাহলে এই যে সোজা থেকে তাকাইলাম, এই যে একটা কোণ হইলো, এটা হলো উন্নতি কোণ। উন্নতি কোণ শেষ, আর জীবনে ভুল হবে না। তাহলে আমি বিল্ডিং এর সাথে দাঁড়াইয়া যদি পাখি দেখি, তাহলে ভূমির সমান্তরাল রেখা যে পাখি দেখতেছি, ওই যে ডিস্টেন্স টুকু আমি যে মাথাটা নাড়াই উপর দিকে নিলাম, ওটাই হলো কি উন্নতি কোণ। উন্নতি কোণের কাহিনী শেষ। এবার মনে করেন বিল্ডিং এর সাথে দাঁড়াই আছি, ভূমির সমান্তরাল একটা রেখা নিছি, বাসা দিয়ে আপনার বন্ধু যাচ্ছে এখান দিয়ে, মনে করেন যে হ্যাঁ একটা বন্ধু যাচ্ছে আপনার, এবার আপনি বন্ধুর দিকে তাকাইলেন যে কি অবস্থা, তাকাইলেন, তা আপনি ছিলেন সোজা, তাকাইলেন বন্ধুর দিকে, ওই যে তাকাইলেন বন্ধুর দিকে, তাহলে ওই যে ভূমির সমান্তরাল রেখা আপনি তাকাইলেন, ওই রেখা, এই যে কোণটা, এটা হলো অবনতি কোণ। এবার কিছু লাগবে, তাহলে উপরের দিকে কোনটা উন্নতি কোণ, যেটা হচ্ছে অবনতি কোণ, শেষ। ঠিক আছে, বুঝতে পারছি, তাই তো? তাহলে বিল্ডিং এ আপনি দাঁড়াইছেন, ছাদে ভূমির সমান্তরাল রেখা নিছেন, পাখি দেখতেছেন, সেটা কি উন্নতি কোণ, বন্ধু দেখতেছেন, সেটা কি অবনতি কোণ। বিষয়টা যদি ম্যাথমেটিক্যালি বুঝাই, আপনার ভূমির একটা সমান্তরাল রেখা নিলাম, এখন এইটুকু উন্নতি কোণ, সাউন্ড কখন গেছে? আপনারা কি উন্নতি কোণ অবনতি কোণ বুঝছেন? আমাকে একটু বলেন তো, উন্নতি অবনতি কোণ বুঝছেন কিনা? এরকম করতেছে মাইক্রোফোন শুধু শুধু অফ করে, এই ওয়্যারলেস গুলো হলে ঝামেলা। আপনারা কি উন্নতি কোণ অবনতি কোণ বুঝছেন? মানে সাউন্ড কখন গেছে একটু বলেন তো। সাউন্ড 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 কি কখন গেছে? উন্নতি অবনতি কোণের সময় গেছে? সময় দেন, আমি ঠিক করি। মানে অফ হচ্ছে না, অন হচ্ছে না, কি অবস্থা, ডাইরেক্ট হয়ে গেছে। অফ অন করি আমি, হ্যাঁ। ছিল তো ঝামেলা এগুলো, কেমন বাজে। আপনারা উন্নতি কোণ অবনতি কোণ বুঝেন নাই? সাউন্ড গেছে কোন সময়? হ্যাঁ, উন্নতি কোণ অবনতি কোণ বোঝেন নাই? মানে সাউন্ডটা কি উন্নতি অবনতি কোণ বোঝানোর পর গেছে নাকি এখন গেছে? কোন সময় গেছে? বুঝছেন? তাইলে যারা বোঝেন একটু পরে দেখে নেবেন কষ্ট করে। এবার আসি মই খুঁটির অঙ্ক। মই খুঁটির অঙ্ক, সাউন্ড ঠিক আছে? মই খুঁটির অঙ্ক ভালো করে পারার জন্য একটু ফিগার জানতে হবে আমাদের। তো মই খুঁটির অঙ্ক কঠিন কোনো কিছু না, খুবই সহজ। মই খুঁটির অঙ্ক বোঝার জন্য আমরা একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নেব। সমকোণী ত্রিভুজ বুঝলেই মই খুঁটির অঙ্ক শেষ। এটা সমকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি।
এটা হচ্ছে আপনার ভূমি বলি আমরা, এটাকে আমরা লম্ব বলি, এটাকে আমরা অতিভুজ বলি। অতিভুজ, ভূমি, লম্ব, তাই না? মই খুঁটির অঙ্কে এই অতিভুজটা হয়ে যাবে মই, আর এটা হবে দেয়ালের উচ্চতা। মানে এটা একটা বিল্ডিং, চিত্র বোঝাই, মনে করেন যে বিল্ডিং, এই বিল্ডিং একটা মই রাখছি, তাই না? তাহলে একটা সমকোণী ত্রিভুজ হইলো না? এটা কি দেয়ালের উচ্চতা, এটা কি মই, এই যেটা হলো মই। তাহলে এইটা কি হবে? এটা হবে দেয়ালের প্রান্ত থেকে মইয়ের নিচের প্রান্ত দূরত্ব, বা দেয়ালের এক প্রান্ত থেকে মইয়ের নিচের প্রান্তের দূরত্ব, এটা হলো দূরত্ব হবে। এই জিনিস বুঝলে আপনার ম্যাথ শেষ। প্রশ্নে দুইটা দেওয়া থাকবে, ধরেন মই দেওয়া থাকলো, উচ্চতা থাকলো, দেওয়া থাকলো, বলবে কি দেয়াল থেকে মইটি কত মিটার দূরে মাটিকে স্পর্শ করছে, ভূমিকে স্পর্শ করছে, এটা একটা প্রশ্ন। আবার এই দুইটা দিয়ে বলতে পারে মইয়ের উচ্চতা কত, আবার এই দুইটা দিয়ে বলতে পারে দেয়ালের উচ্চতা কত। এই তিনটা ম্যাথ আমরা করব, আর খুবই ইজি, একদম ইজি। আমি সবার সামনে শিট আছে, আমি লিখে লিখে করাচ্ছি না, একটু খেয়াল করেন। 29 নাম্বার বলছে 13 মিটার লম্বা মই, তাহলে এই মইটা 13 মিটার। হ্যাঁ, হেলান দিয়ে রাখা আছে, মইটির এক প্রান্ত দেয়াল থেকে 5 মিটার দূরে ভূমি স্পর্শ করছে। তাহলে এটা মইয়ের প্রান্তটা উপর, ওইটা হলো গিয়া দেয়াল স্পর্শ করছে, এটা হলো মাটি স্পর্শ করছে। তাহলে বলছে কি মইটির এক প্রান্ত দেয়াল থেকে 5 মিটার দূরে, এটা হলো দেয়াল, দেয়াল থেকে 5 মিটার দূরে ভূমি স্পর্শ করছে, এইটুকু 5। প্রশ্নে বলছে কি ভূমি থেকে কত উচ্চতা দেয়াল স্পর্শ করছে, মানে এই মইটা, এটা তো ভূমি, ভূমি থেকে কত উচ্চতায়, তাহলে এই উচ্চতা হয়েছে। আপনার ম্যাথ হয়ে গেছে রে বাবা। 13, 5, ওটা কি 12, অ্যান্সার শেষ। পিথাগোরাসের উপপাদ্যের সাথে বের করবেন। এই যে দেখেন, মুখে মুখে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার, মানে উচ্চতা, এটাকে আমি এইচ ধরলাম, মনে করেন উচ্চতাকে আমি এইচ ধরলাম, ভূমি স্কয়ার। তাহলে 169, আর এই পাশে হলো 25 আসলো। তাহলে এইচ স্কয়ার সমান হবে 144, এইচ সমান হবে √144, তার মানে হলো 12। 13, 5 হলো 12 হয়, আমরা জানি, অ্যান্সার শেষ। মানে মই খুঁটির মতো সহজ অঙ্ক আর নাই, এইটাই আপনারা ভয় পান। এটা হলো সবচেয়ে সোজা অঙ্ক, এখানে তেমন কিছু থাকে না বোঝানোর মতো। হ্যাঁ হ্যাঁ, টিস্যু হয়ে গেল। এটা বুঝতে পারছি। অতিভুজ দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, লম্ব বের করবেন। আচ্ছা, গেল 29 নাম্বার। এবার 30-এ আসি। আমি আর কোশ্চেন লিখতেছি না, কারণ এই কোশ্চেন লিখতে বোর্ড ভরে যাবে, তো বুঝাইতে পারবো না। একটি বাড়ি 40 ফুট উঁচু, 30 নাম্বার কোশ্চেন। তার মানে বাড়িটার উচ্চতা 40, এটা দেওয়া আছে 40, ভালো কথা। বলছে একটি মইয়ের তলদেশ থেকে মাটিতে বাড়ির দেওয়াল থেকে 9 ফুট, মানে একটা মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেওয়াল থেকে 9 ফুট দূরে রাখছে। এই দেওয়াল থেকে মইটা 9 ফুট দূরে রাখছে। আচ্ছা, বলছে কি মইটি কত ফুট লম্বা, এটা 18 বিসি চার্জ, তার মানে এইটা চাইছে। ধরলাম এই মইটা x ফুট লম্বা। তাহলে যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে 1681। এক্স স্কয়ার সমান হচ্ছে 1681, তাহলে এক্স সমান হচ্ছে 1681 রুট করলে যা হয় সেটাই হচ্ছে আনসার, 41 হবে। এটা কোন পদ্ধতিতে 41 বের করবেন? ওই যে ভাগফলকে শিখেছিলাম না, জোড়ায় জোড়ায় নেবেন। 4 স্কয়ার করলে 16 হয়, তাকে 81, 4 ডাবল কত 8, একবার নিবেন। রুট কিভাবে করে মনে আছে? তাহলে আনসার হবে 81, সরি 41, দুঃখিত 41। তাহলে 41 ফুট, কত ইজি। তাহলে এইটা ভালো করে বুঝবেন, এটা হলো মই, এটা হলো দেয়ালের উচ্চতা, বা মাটি থেকে কত ফুট উচ্চতে আমি দেয়াল স্পর্শ করাইছি মইটাকে, আর এটা হলো দেয়ালের নিচের প্রান্ত থেকে কত ফুট দূরে বা কত মিটার দূরে ভূমি স্পর্শ করছে মইটা। তাহলে আচ্ছা শেষ। তাহলে একটা প্রশ্নে এইটা চাইলো, একটা প্রশ্নে এইটা চাইলো, এখন এই প্রশ্নটা এইটা চাইবেন। দেখেন এত সহজ ম্যাথ,
এটা তো করা নাই শীটে, করে নেবেন, খাতায় নোট করবেন। এবার কত, 31 না? একটি 50 মিটার লম্বা মই খাড়া দেওয়ালের সাথে আলাদা আছে, এটা 50 মিটার। ময়ের এক প্রান্ত থেকে 40 মিটার উঁচুতে দেয়াল স্পর্শ করছে, মানে এই ময়ের এক প্রান্তটা 40 মিটার উঁচুতে দেয়াল স্পর্শ করছে। বলছে ময়ের অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব, মানে এই প্রান্ত থেকে দেয়াল কতটুকু দূরে, এই নিচের প্রান্ত থেকে দেয়াল কতটুকু দূরে, ধরলাম x মিটার দূরে। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, 2500 আর এখানে হচ্ছে 4 4 1600, তাহলে এখানে থাকে 900। 9 রুট করলে হয় 3, এক জোড়া শূন্য করলে একটা শূন্য, 30 হচ্ছে অ্যান্সার। দেখেন এই করতে 3 4 লাইন লাগবে, আপনি যদি বোঝেন। পরীক্ষা হলে তো আঁকার দরকার নেই, পরীক্ষা হলে জাস্ট এইভাবে 3 লাইনে করবেন। বুঝতে পারছি? নেক্সট কোশ্চেনে যাই। এক চিত্রতে 3 ম্যাচ শেষ। আচ্ছা 32 নম্বরে আসি, এটা মুছে দেই, 32 নম্বরে আসি। একটি খাড়া খুঁটি মাটি থেকে 3 মিটার উপরে ভেঙে গেছে। একটা খুঁটি এরকম ছিল, তো এই খুঁটিটার অর্ধেক ভেঙে, মানে কিছুটা ভেঙে গেছে, অর্ধেক না, ভেঙে এরকম মাটির সাথে লেগে গেছে। একটু আপনারা যদি প্র্যাকটিক্যালি বুঝে বিষয়টা, তাহলে মনে ভালো হবে। একটু প্র্যাকটিক্যালি খেয়াল করেন আপনারা। দেখেন এটা মনে করেন একটা, মুছে দিলাম, এটা মনে করেন একটা খুঁটি দাঁড়ায় আছে এরকম, তা খুঁটি ভাঙলে তো সবসময় বিচ্ছিন্ন হয়ে যায় না। এই খুঁটিটা মনে করেন এখানে ভেঙে মাটির সাথে এরকম একটা সমগ্র ত্রিভুজ উৎপন্ন করছে, বুঝতে পারছেন? তাহলে একটা খুঁটি এরকম ছিল, এই খুঁটিটা কোন একটা জায়গায় বা 3 মিটার ওখানে বলে দিচ্ছে যে 3 মিটার উপরে। তাহলে এই ভূমি থেকে 3 মিটার উপরে মনে করেন এইখানে এই জিনিসটা ভেঙে এখানে আর নাই, সেই রকম হয়ে গেছে। তাহলে বলছে কি যে খুঁটির উচ্চতা কত? তাহলে দেখেন 3 মিটার, এইটুকু 3 মিটার, মানে ভূমি থেকে 3 মিটার উপরে ভাঙছে, তাহলে এইটুকু 3। এখন বলছে খুঁটির উচ্চতা কত। আর একটা কথা বলছে, এটা আমি লিখি, প্রশ্নটা লিখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটি খাড়া খুঁটি মাটি থেকে, লিখলে আপনার বুঝতে সুবিধা হবে, 3 মিটার উপরে ভেঙে বিচ্ছিন্ন না হয়ে অন্য প্রান্তে 4 মিটার দূরত্বে স্পর্শ করলে খুঁটির উচ্চতা কত? দেখেন বিষয়টা বোঝেন, চিত্রটা দেখেন। খুঁটি এরকম ছিল, এই 3 মিটার ধরেন, এই যে ভূমি এটা, এখান থেকে 3 মিটার ধরেন এইটুকু, এখান দিয়ে এইটা ভেঙে এখানে পড়ে গেছে। এখন পড়ার সময় বলছে কি অন্য প্রান্ত 4 মিটার দূরত্বে স্পর্শ করছে, মানে এই যে খুঁটির গোড়া ছিল এখান থেকে 4 মিটার দূরে ওই ভাঙা অংশটা স্পর্শ, তাহলে এইটুকু 4। আপনাকে বলছে খুঁটির উচ্চতা কত, তাহলে আপনি কিভাবে বের করবেন? খুঁটির 2টা পার্ট হয়ে গেছে, একটা হলো দণ্ডায়মান অংশ, একটা হলো খণ্ডিত অংশ। যেটা দাঁড়ায় আছে সেটার নাম দণ্ডায়মান অংশ, যেটা ভেঙে গেছে তার নাম খণ্ডিত অংশ। তো এটা 3 মিটার জানেন, এইটুকু বের করতে পারলে দুটো যোগ করলে তো খুঁটি পেয়ে যাবেন। অতিভুজটা বের করেন, পাস হবে না? দেখেন এই যে অতিভুজটা, এটা মনে করেন আমি এক্স ধরলাম, ভাঙ্গা অংশ আর কি, 3 স্কয়ার 4 স্কয়ার। আচ্ছা তাহলে এইটুকু হলো 5। এটা তো খুঁটি, এটা হলো ভাঙ্গা খুঁটি, ভাঙ্গা অংশটা, এটা হলো দাঁড়ানো অংশটা। তাহলে মোট কত হবে খুঁটির উচ্চতা? 8 হবে আনসার, শেষ। দেখছেন
একটা খুঁটি দাঁড়াইয়া ছিল, সেই তার গেল কই আমার, ভালো করে খেয়াল করে, একটা খুঁটি দাঁড়াইয়া ছিল এই পর্যন্ত 3 মিটারে ভাঙছে, এটা হলো এইখানে আছে এরকম। এখন সম্পূর্ণ খুঁটিটা কতটুকু হবে, এইটুকু হবে। তো এই 3 মিটার দেওয়া আছে, ভাঙ্গা অংশটুকু বের করে যোগ করে দিবেন, শেষ। আর কোনো কাজ নাই আপনার। মার্কার রাখলাম, এই পর্যন্ত বুঝতে পারছি কিনা বলেন? ক্লিয়ার কিনা? বুঝতে পারছি? একটু আমাকে জানান যে বুঝছেন কিনা। এরপর আমাদের একটু বড় ম্যাথ শুরু হবে, যেগুলা বোঝেন না, মানে আপনাদের যে 31-এর পর 33 থেকে যে ম্যাথ, একটু খেয়াল করেন, 33 থেকে যে ম্যাথ, এই ম্যাথের মেজর যে প্রবলেমটা হয় যে আমি ত্রিকোণমিতিক কোন অনুপাত টানবো, আমি কি সাইন এনে ম্যাথটা করব, নাকি কজ এনে করব, নাকি ট্যান এনে করব, নাকি মানে সেক এনে করবো, কি এনে করব, কোন অনুপাত আনবো, এইটাই ধরতে পারেন। এটা খুবই ইজি, খুবই সহজ, দেখাচ্ছি আজকে। কত নাম্বার থেকে? 33। এটা আমি লিখতেছি না, বড় কোশ্চেন লিখে আসলে শেষ করা যাবে না। একটি মিনারের পাদদেশ থেকে, মিনার মানে একটা ধরেন উচ্চ একটা স্থাপনা, মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে, মানে এটা মিনারের পাদদেশ, এখান থেকে কিছু দূরে একটি স্থানে এই মিনারের শীর্ষের উন্নতি কোণ, মানে ধরেন একটা মিনার আছে, ওই মিনারটার একটা ছায়া ভূমিতে পড়ছে, তাহলে আমাকে বলছে শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি, মিনারটির উচ্চতা 26, মানে মিনারটা 26 মিটার উঁচু, মিনার থেকে ওই স্থানের দূরত্ব, মানে এই যে স্থানে এখানে একটা কোণ উৎপন্ন করলো, এই কোণটা কত বলছে, উন্নতি কোণ। উন্নতি কোণ কোনটা হয়, এই যে রেখার উপরে, এইটা উন্নতি কোণ, কত ডিগ্রি, 30 ডিগ্রি। কথা খেয়াল করবেন, বলছে কি ওই স্থানটির দূরত্ব কত, মানে এই যে মিনারের পাদদেশ থেকে কত দূরে যাইয়া ওই কোণ উৎপন্ন করছে। আমি বিষয়টা ক্লিয়ার করতেছি পুরা, খুবই ইজি, চিত্রটা বুঝতে পার একবার। একটা মিনার, মসজিদের মিনার থাকে না অনেক বড় উঁচু, এই মিনারটা, এই মিনারের পাদদেশ থেকে কিছুটা দূরে, ধরেন এই স্থানে আইসা একটা, এই মিনারের উপরের যে অংশটা, এটা আইসা একটা কোণ উৎপন্ন করছে, মানে এর ছায়াটা একটা কোণ উৎপন্ন করছে, করে না, উন্নতি কোণ 30 ডিগ্রি। মিনারটা 26 মিটার উঁচু। এখন বলছে মিনারের পাদদেশ থেকে ওই যে স্থানে কোণ উৎপন্ন সে করছে কতটুকু দূরে, মানে এইটা, এটা ধরেন আমি x মিটার দূরে ধরলাম। এখন এই যেহেতু ডিগ্রি দেওয়া আছে, মানে যখনই কোণ দেওয়া থাকবে, মনে রাখবেন, যে প্রশ্নে কোণ দেওয়া থাকবে ওই প্রশ্নে আপনার ত্রিকোণমিতিক অনুপাত আনা লাগবে। এখন প্রশ্ন হলো আমি এখানে সাইন নিয়ে আসবো, না ট্যান নিয়ে আসবো, না কি নিয়ে আসবো, বুঝবেন কিভাবে? যে ডাটা দেওয়া আছে আর যে ডাটা লাগবে সেইগুলা যে সূত্রের মধ্যে আছে সেটাই আমার লাগবে। এটার নাম কি, লম্ব। লম্ব দেওয়া আছে আর আমাদের লাগবে ভূমি। এখন লম্ব আর ভূমি কোন অনুপাতের মধ্যে আছে সেটাই আনা লাগবে আমার। আমি সাইন এনে ম্যাথটা করতে পারবো না, কারণ সাইনের মধ্যে লম্ব আর অতিভুজ আছে, ভূমি নাই। আমি ট্যান বা কট দিয়ে করতে পারবো। তাহলে আপনাদের যে প্রশ্নটা থাকে, কমন যে প্রশ্নটা আমরা বিভিন্ন কমেন্টও পাই লাইভ ক্লাস নেওয়ার সময়, এইটা হলো যে আমি কোনটা নিব, সাইন কস, ট্যান কট, সেক কোসেক, কোনটা। সহজ সমাধান হলো যেটা দেওয়া থাকবে এবং যেটা বের করব, এই দুইটা জিনিস যে সূত্রের মধ্যে আছে সেটা নিতে হবে। লম্ব আর ভূমি ট্যানের মধ্যে আছে, তাহলে আমরা বলতে পারি ট্যান থেটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থেটা ইজ ইকুয়াল টু লম্ব কত 26, ভূমিটা আমি এক্স ধরলাম। এখন থেটার মান বসান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি মানে 1/√3, আর গুণ করলে এক্স এর মান আসবে 26√3 মিটার। এই শেষ, অ্যান্সার শেষ হয়ে গেছে। কত সহজ, কত ইজি। কারো বুঝতে অসুবিধা হইলে আমাকে বললেন।
এই প্রশ্নটাই 33/34, এখানে এই লম্ব দিয়া ভূমি চাইছে। আবার বলতে পারে যে পাদদেশ থেকে কত মিটার, কিছু মানে 40 মিটার বা 5 মিটার দূরে কোণ করছে, মিটারটা কতটুকু উচ্চ, তখনও ট্যান লাগবে। পরের অঙ্কটা 34 নাম্বার, দেখে নেবেন আপনারা, একই প্রশ্ন, জাস্ট এখানে লম্ব দিয়ে ভূমি চাইছে আর ওখানে ভূমি দিয়ে লম্ব চাইবে। আমি চলে যাব নেক্সট কোশ্চেনে, যেটা করা নাই। যেমন খেয়াল করেন 35 নাম্বার নিবন্ধনে আসছে, কোশ্চেনটা লিখে ছিল 18 মিটার উচ্চ। কোশ্চেন লিখলে আসলে বুঝতে সুবিধা হয়। এটা দীর্ঘ, হ্যাঁ আসলে কালো মার্কারটা শেষ হয়ে গেছে। একটি মই ভূমির সাথে, আপনারা বুঝতেছেন কিনা এটা কিন্তু খুবই স্পেশাল একটা ক্লাস, আমি চাইলে এটা নিতে পারতাম, কিন্তু এই সমস্ত ক্লাস বোর্ডে না নিলে বোঝানো যায় না। উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করছে, ছাদ স্পর্শ করেছে। প্রশ্নটা হলো দেয়ালটির উচ্চতা কত? দেখেন 18 মিটার দীর্ঘ একটা মই, আচ্ছা এটা হলো দেয়াল, এটা হলো 18 মিটার দীর্ঘ একটা মই, হ্যাঁ এটা তো বুঝতেই পারতেছি আমরা। ভূমির সাথে 30 ডিগ্রি কোণ, তাহলে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ভালো কথা। দেয়ালটির উচ্চতা কত? ছাদ স্পর্শ করছে বলে দিতে, কিন্তু মইটা কিন্তু জানালার কাছেও থাকতে পারতো, ছাদ স্পর্শ করছে মানে একদম দেয়ালের চূড়ায়। চাইছে কি দেয়ালের উচ্চতা ধরলাম এইচ। এখন আমি কোন অনুপাতটা আনবো? আমি কি সাইন নিয়ে আসবো, নাকি কজ নিয়ে আসবো, নাকি টেন নিয়ে আসবো, কোনটা নিয়ে আসবো? এইটা কি লম্ব, এইটা কি অতিভুজ। লম্ব আর অতিভুজ যার মধ্যে আছে সেটা আনা লাগবে, এটা টেন দিয়ে করা যাবে না। সাইনের মধ্যে লম্ব অতিভুজ আছে, আর কোসেকের মধ্যে কোসেক আনলেও হবে, সাইন আনলেও হবে। আমি সাইন নিয়ে আসলাম, তাহলে সাইন থিটা সূত্র কি? লম্ব বাই অতিভুজ, লম্ব হইলো এইচ, অতিভুজ হইলো 18। সাইন থিটার মান কত? 30 ডিগ্রি। দেখেন ম্যাথ 2 লাইন ভাই, পরীক্ষা হলে আপনি 2 লাইন লিখবেন, এত কিছু মানে এইটা আসবেন 2 লাইন লিখবেন। সাইন 30 ডিগ্রি মান কত? হাফ, আর গুণ করলে এক পাশে 2h, এক পাশে 18, তাহলে এইচ এর মানটা হচ্ছে 18/2, 9। 4-5 লাইনে করবেন ভাই, নিবন্ধনে আসবেই, প্রাইমারি তো আসে এগুলা, কত ইজি। তাহলে চিত্র আঁকবো, এর মতন সহজ অঙ্ক আর নাই ভাই, একবার শিখছি আমি জীবনে, আমার কোনো আর ভুল হবে না কোনোদিন। কিছু দেখেন মানুষের ঝামেলা হয় কোন ম্যাথে, যেমন লাভ ক্ষতির কিছু অঙ্ক আছে পেঁয়াজ দেওয়া যায়, ওগুলা ভাবা লাগে। এই অঙ্ক জীবনে চেঞ্জ হবে না গ্যারান্টি, মানিনের অঙ্ক জীবনে চেঞ্জ হবে না গ্যারান্টি, ঠিক আছে? চেঞ্জ হয় কোন ম্যাথ? শতকরার ম্যাথ চেঞ্জ হয়, ঐকিক নিয়মের ম্যাথ চেঞ্জ হয়, সুদ কষা চেঞ্জ হয়, হ্যাঁ ধারার অঙ্ক আর কি চেঞ্জ হবে? ওই আজীবনে একই থাকবে, বুঝতে পারছেন? পাটিগণিত চেঞ্জ হয়, মানে মানুষ বীজগণিত করে কোর্স, আর বীজগণিত সবাই পারে, সমস্যা তো মেন পাটিগণিতে, লজিক দিয়ে তখন বুঝাইতে হয় লাভ হইলো না ক্ষতি হইলো, কার সাথে কি, সুদ কষা সম্পর্কটা কি, ঠিক আছে? মানে এই ট্রেনের অঙ্ক, ও আর চেঞ্জ হওয়ার মধ্যে তেমন কিছু নাই, এক নিয়মে সব করা যায়, যদিও প্যাচ আছে দূরত্বের মধ্যে, বাট এগুলোর মধ্যে কি দিবেন প্যাচ? এইরকমই থাকবে আজীবন এই ম্যাথ গুলা, মানে 30-40 মিনিট ক্লাস করবেন, ম্যাথ শেষ, বুঝতে পারছি? ওকে আমি দ্রুত শেষ করি, এবার দেখেছি ফোন অফ হয়ে গেল, বেশি নাই আমাদের বাকি। একটা ম্যাথ আছে একটু খুঁটি ভেঙে যায়, সেটা একটু বড়, সেটা করাইলেই হবে, আর লাস্টে একটা হোমওয়ার্ক থাকবে আপনাদের। পরের অঙ্কতে আসেন 36 নাম্বার, যদিও করা আছে। একটা খুঁটি বলছে, একটা খুঁটি ভেঙে গিয়ে ভূমির সাথে 30 ডিগ্রি উৎপন্ন করছে। একটা খুঁটি এরকম ধরেন, আমি দিয়ে রাখি, একটা খুঁটি ভেঙে গেছে, ধরেন এইটুকু ভেঙে গিয়ে ভূমির সাথে কত ডিগ্রি কোণ? 30 ডিগ্রি উৎপন্ন করছে। আচ্ছা বলছে কি ভাঙ্গা অংশের দৈর্ঘ্য 16, মানে একটা খুঁটি তো এরকম ছিল, এইটা হলো ভাঙ্গা অংশ, এটা হলো দণ্ডায়মান অংশ, ভাঙ্গা অংশ হলো 16, ইংরেজিতে লিখি 16। বলছে কি দণ্ডায়মান অংশ কত, মানে এইটা কত, এটা আমি ধরেন এইচ ধরলাম,
চিত্রের মধ্যে শেষ। আরেকবার বুঝাই, একটা খুঁটি এরকম ছিল, এইখান দিয়ে খুঁটিটা ভাঙছে, এটা হলো ভাঙ্গা অংশ, যেটা এখানে পড়ে গেছে এটা হলো দণ্ডায়মান অংশ, তাই না? তাহলে খেয়াল করিস সবাই, ভাঙ্গা অংশ 16 দেওয়া আছে, কোণ উৎপন্ন করছে 30, সবাই 30ই করে। এই দণ্ডায়মান অংশ চাইছে। এইটা কি অতিভুজ, এইটা কি লম্ব, তাহলে লম্ব আর অতিভুজ কার মধ্যে আছে? সাইনের মধ্যে আছে। তাহলে সাইন কত ডিগ্রি? 30 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে অতএব এক্স এর মানটা হবে 16 অর্ধেক, মানে 8। তাহলে ভাঙ্গা অংশটা হচ্ছে 8। এর থেকে সহজ ম্যাথ আর হয় না ভাই, এর থেকে সহজ ম্যাথ আর হয় না। হ্যাঁ, রেকর্ড ক্লাস আপলোড করা হবে, কিছু কিছু ক্লাস আমি আপলোড করছি, যদিও 90 দিন পর ডিলিট হয়ে যাবে, মানে 30 দিন পর ডিলিট হবে নতুন ক্লাস, আর আগের ক্লাস 90 দিন পর হবে। আমি আজকে তো আপনাদের ক্লাস শেষ, আমি বসে নিরিবিলি সবই রেকর্ড দিয়ে দিব, সমস্যা নাই। আপনাদের ভর্তি করার সময় কি বলছিলাম যে আজীবন রেকর্ড থাকবে, তখন আসলে ফেসবুকের ওই নিয়মটা ছিল না। এখন নিয়ম হইলো আমাদের কষ্ট করে, যদি অনেক ঝামেলার ব্যাপার, সবগুলো এত বড় বড় ক্লাস যাওয়ার মধ্যে সময় লাগে। তারপরে কথা তো দিছি, মুখের জবান তো দিছি, তাহলে সেটা তো আর ফিরে নেওয়া যাবে না, যাবে? আর মানুষ অনেকেই তো ক্লাস করে নাই, এমনও শিক্ষার্থী আছে, একদম গ্যারান্টি দিয়ে বললাম, সে ভর্তি একটা ক্লাস করে নাই। এই ব্যাচের এমনও শিক্ষার্থী আছে, সকল অনলাইন ব্যাচে থাকে, একটা ক্লাস করে নাই, সিঙ্গেল একটা ক্লাস করে নাই। শিট রিসিভ করে না অনেকে, কিছুদিন একটা শিট রিটার্ন আসছে, মানে সে শিট রিসিভ করতে তার মনেই নেই, ভুলেই গেছে কোর্সে ভর্তি হয়েছে। আচ্ছা, কথা না বাড়াই, আজকে অনেক কথা বলতেছি, শেষ তো। সবাই 37 নাম্বার একটু গোল দাগ দেন, ইম্পর্টেন্ট, একটু বড়, একটু প্রশ্নটা লেখি, হ্যাঁ একটু কষ্ট হলো লেখি। 18 ফুট উঁচুতে উঁচুতে একটি খুঁটি ভেঙ্গে গেল যে ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে স্পর্শ করেছে। খুঁটিটি মাটি হতে কত ফুট উঁচুতে ভেঙেছিল? খুবই মজার জটিল প্রশ্ন। খুঁটিটি মানে চিত্র বুঝলে সহজ, মাটিতে কত ফুট উঁচুতে উঁচুতে ভেঙেছিল। লাল কালি দেখা যাবে না, একটু কষ্ট করে দেখেন আপনারা। 18 ফুট উঁচুতে একটি খুঁটি, মানে উঁচু একটা খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে স্পর্শ করছে। খুঁটিটি মাটিতে কত ফুট, খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙেছিল, এটা আমি একটু চিত্র সহকারে বুঝাইতে চাই। আবার তার নিয়ে আসি, দেখেন একটু সবাই। এটা একটা খুঁটি, এই যে সোজা দাঁড়ায় আছে, 18 ফুট। তাহলে এই খুঁটিটা এখানে ভাঙলো, এখানে চলে আসলো, তো বলছে কত ফুট উঁচুতে ভাঙছিল, তার মানে আমার এইটুকু নিচের টুকু বের করতে হবে কিন্তু, তাই না? এই দুইটা অংশ, একটা নিচে দাঁড়ায় আছে, একটা ভেঙে গেছে, তাহলে আমার চাইছে কত ফুট উঁচুতে ভাঙছিল। বাট এবার ঝামেলাটা হলো খুঁটি তো গোটা দেওয়া আছে, তো এটা খুবই ইজিলি আমরা বের করে ফেলতে পারি, খুবই সহজ। একটা খুঁটি মনে এরকম ছিল, যখন এইখান দিয়ে ভাঙছে, এই যে এখানে এটা ছিল এরকম ভাঙছে, এটা হলো দণ্ডায়মান অংশ, এটা হলো ভাঙ্গা অংশ। তাহলে আপনাকে বলছে কত ফুট উঁচুতে ভাঙছিল। প্রথম কথা, এই সম্পূর্ণ খুঁটি কত ছিল? 18। আমি ধরলাম 8 ফুট উঁচুতে ভাঙছিল, মানে আমি এইটুকু এইচ ধরলাম। তাহলে আমার কথা হলো 18 ফুট খুঁটির একটা ভাঙ্গা অংশ, একটা দণ্ডায়মান অংশ। দণ্ডায়মান যদি আমি এইচ ধরি, তাহলে ভাঙ্গা কত হবে? এটা অনেকে বোঝে না। এই সম্পূর্ণ খুঁটি ছিল 18, সম্পূর্ণ খুঁটি থেকে এই দাঁড়ানো অংশটা যদি এইচ সেটা বাদ দিই, তাহলে এটা
ভাঙ্গা অংশ হবে। এটা যারা বুঝি না, আর একবার, এই যে ভূমি থেকে এই খুঁটিটা কতটুকু, 18 পার্ট, মানে সম্পূর্ণটা 18, সম্পূর্ণ থেকে যেটা দাঁড়াই আছে আমি সেটা এইচ ধরলাম বা এক্স ধরলাম। এইটা যদি এইচ হয়, মানে এইচ পুরো যদি ভাঙছে, তাহলে এই ভাঙ্গা অংশটা কতটুকু হবে? তাহলে সম্পূর্ণ খুঁটি থেকে যেটা দাঁড়ায় সেটা বিয়োগ করলে ভাঙ্গা অংশ পাবেন কিনা? পাবেন। কোণ কত? 30 ডিগ্রি। এটা কি? লম্ব। এটা কি? অতিভুজ। অতিভুজের লম্ব কোন সূত্রে আছে? সাইনের বা কোসেকের। তাহলে সাইন 30 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ। হাফ ইজ ইকুয়াল টু, কিচ্ছু নাই, 18 মাইনাস এইটা বুঝতে পারলে এই ম্যাথ শেষ, আগের মতোই। ওই 2s টা এই পাশে যোগ হয়ে যাবে, মানে h টা এই পাশে যোগ হয়ে যাবে 2s এর সাথে। তাহলে 3h ইজ ইকুয়াল টু 18, অতএব h টা হবে 18/3, তার মানে 6। তাহলে 6 ফুট উঁচুতে বাঁধছিল। যারা বুঝি নাই, সম্পূর্ণ খুঁটি ছিল 18, আমি দাঁড়ানো অংশটুকু মানে যেটা এখনো দাঁড়াই আছে সেটা ধরলাম এইচ, তাহলে ভাঙ্গা অংশটা হবে 18 মাইনাস এইচ। অতিভুজ লম্ব, এখান থেকে এইচ এর মানটা বের করছে। তাহলে এই প্রশ্নে বলছে কত ফুট উঁচুতে ভাঙছিল? 6 ফুট উঁচুতে। এটা 37। পরের কোশ্চেনটা বলছে ভাঙ্গা অংশ দৈর্ঘ্য কত? 38। কি বলছে? 38 এই সেম প্রশ্ন, জাস্ট এখানে বলছে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত। আপনি ভাঙ্গা অংশ বের করতে হইলো এইটুকু আগে বের করা লাগবে, মানে এটা এখানে কত ফুট উঁচুতে ভেঙেছিল সেটা না চেয়ে বলতে পারে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত। তখন আপনার এইচ এর মানটা বের করতে হবে। এখন আপনি কি করছেন? আপনি জানেন যে ভাঙ্গা অংশ হয়েছে 18 মাইনাস এইচ, এইটা। তাহলে এইচ এর মানটা বসাই দেন। তাহলে 12 ফুট হলো ভাঙ্গা অংশ আর 6 ফুট হলো দাঁড়ানো অংশ। তাহলে 38 নাম্বার কোশ্চেনের অ্যান্সার হবে এই 12। সবগুলা ক্লাস, ম্যাক্সিমাম ক্লাস তো সিরিয়াল করা আছে, গ্রুপের ফিচার্স অপশন বা অ্যানাউন্সমেন্ট অপশনে লিংক আকারে সাজানো আছে। এই প্রশ্নটা বুঝছি কিনা বলেন তো আমাকে একটু, এই প্রশ্নটা বুঝছেন কিনা দ্রুত বলেন। বুঝছে কিনা বলেন। বুঝছেন কিনা বলেন, দ্রুত দ্রুত। লাস্ট একটা কোশ্চেন দেখেন, 18তম সর্বশেষ নিবন্ধনে আসছে। ভাই এই টপিকটা খুবই একদম ইম্পর্টেন্ট, লিখে রাখেন। ওই দূরত্ব টাইপ 5 যেখানে লেখা, সেটা টাইপ 5 সেখানে লিখবেন, খুবই ইম্পর্টেন্ট। 39 খেয়াল করেন, বলছি এটা খুঁটির ছায়া দৈর্ঘ্যতার উচ্চতার রুট 3 গুণ হলে সূর্যের উন্নতি কোণ কত? এবার কোন চাইছে? একটা খুঁটি, বাইরে অবস্থা, একটা খুঁটি বেশি বড় রাখছি। এই যে খুঁটির ছায়া, এই কোশ্চেনটা বুঝতে অনেকের প্রবলেম হয়। ছায়া কি এইভাবে হয় না এইভাবে হয়? ছায়া তো নিচে পড়ে। ধরেন আমি হাঁটতেছি, আমার ছায়া কি এরকম অতিভুজ আকারে থাকে? না, নিচ দিয়ে যায়। নিচ দিয়ে যায় না মানে আমার ছায়াটা ভূমির উপর থাকে না, ভূমির উপর থাকে। তো এই ম্যাপটা অনেকে করতে গিয়া এইটাকে তো খুঁটির উচ্চতা ধরে, এইটাকে ছায়া ধরে, তখন সাইন নিয়ে এসে উল্টাপাল্টা করে। উল্টাপাল্টা করা যাবে না। সোজা কথা, একটা খুঁটি, এই খুঁটিটার ছায়া পড়ছে এই, হ্যাঁ। এখন বলছে উন্নতি কোণ কত, এইটা চাইছে আমার কাছে। তো এখন প্রশ্ন করছে কোন, না? তাহলে একটা ছায়া দৈর্ঘ্য তার উচ্চতার √3 গুণ, এই উচ্চতা ধরলাম এইচ, তাহলে ছায়া হবে √3h বা h√3। যারা বুঝি নাই, একটা খুঁটির ছায়া তার উচ্চতার √3 গুণ, আমি উচ্চতা যদি এইচ ধরি তাহলে ছায়াটা হবে √3h। এখন এই যে লম্ব আর ভূমি কার মধ্যে আছে? এই 30 ডিগ্রি তো পাইলাম, এটা আগে বের করি।
এটা তো আর বের হয় না, মানে কোনটা চাইছে। তো tan theta is equal to লম্ব বাই ভূমি 1/√3। এখন এই ক্যালকুলেশন করা শিখেছিলাম, পরিমিতির ক্লাসও শিখেছি, কালকেও শিখেছি। আপনার এখান থেকে কোন বের করতে হবে, মানে থিটা বের করতে হবে। ট্যানটাকে বাদ দেন, কিভাবে বাদ দিবেন? এই যে 1/√3, ট্যান কত ডিগ্রির মান? ট্যান 30 মান। আমরা জানি ট্যান ট্যান কাটা থাকে, এটা কই পেলাম? যে 1/√3 মানে ট্যান 30, তাহলে आंसर হচ্ছে 30। শেষ। আপনাদের শীটের, যদি শীটটা দেখাই, শীটের কই গেল, একদম 1 নাম্বার পেজ থেকে, 1 নাম্বার না, হ্যাঁ 1 নাম্বার, শীটের 1 নাম্বার পেজ থেকে আমরা চলে আসছি কত নাম্বার পেজে? 207 পেজে। অনেক কিছু এর মধ্যে আছে, এটা ছোট মধ্যে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমার জন্য, অনেক কষ্ট করে বানাইছি। যাই হোক, এটা শেষ করলাম। শেষ করতে অনেক কষ্ট হয়েছে, মানে এটা রেকর্ড ক্লাসে দেওয়া লাগছে, অনেককে খুঁজে পাই নাই। আর যারা প্রথম থেকে ক্লাসে ছিল এমন শিক্ষার্থী শেষ পর্যন্ত আছে। মানে আমি ক্লাস নিব বা আমার দায়িত্ব, এই জন্য আমি নিচ্ছি। আর যারা ক্লাস করলেন দায়িত্ব নিয়ে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিষয়টা আসলে খুবই, বলতে পারেন যে আনন্দের। এত বড় একটা কোর্স শেষ হলো, আমার কিছুটা আসলে বেদনাদায়ক। আমি অনেকগুলো ক্লাসে শেষ করেছি, আপনাদের এটা মনে সম্ভবত 13তম ব্যাচ, মেবি 13তম ব্যাচ, মানে বেসিক মেথড 13তম ব্যাচ, 13 নাম্বার ব্যাচ আমার অনলাইন জগতে। এটা অনেক স্টুডেন্ট ছিল, একটি স্টুডেন্টও পাইছে, অনেকটি পাইনি। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা থাকবে। আর কোর্স শেষ মানে যে আমার সাথে আপনাদের যোগাযোগ শেষ তা না। আমি কিছু পরীক্ষা নিব, ঠিক আছে? পরীক্ষা কিছু বাকি আছে না, সম্পূর্ণ পাটিগণিত নিয়েছিলাম, সম্পূর্ণ বীজগণিত নিব, জ্যামিতি নিব, আর টুকটাক দিয়ে নিব। আমি এটা বলে দেবো পুরো পরীক্ষা, আর সবগুলো সলিউশন দিয়ে দেবো সময় করে। আর এই ক্লাসগুলো সিরিয়াল অলরেডি করা আছে, মানে বলতে পারেন যে আপনার 85 ক্লাসে 75 থেকে 80টা ক্লাস সিরিয়াল করা অলরেডি। শুধু লাস্টের 4-5টা ক্লাস করা নেই, আমি করে দিব। একটা পোস্টে গেলে আপনি সব পাবেন। যদিও সবগুলো আপলোড করে আপনার সিরিয়াল করতে নতুন করে, আমি সব এটা বলে দেবো। যদি গ্রুপ আছে, খুব বেশি কষ্ট না হলে গ্রুপ থেকে লিভ নিয়েন না, আমার গ্রুপে কিছুই হবে না, চাইলে লিভ নিতে পারেন, অনেকে নিচ্ছে, ওইখানে আমি একটু শেয়ার করে দিব। আসলে অনলাইন কোর্সে অনেকেই ভর্তি হয়, আমি নিজেও কিন্তু অনলাইন কোর্সে ভর্তি হয়েছি, স্পোকেন কোর্স সম্বন্ধে আমার মনে আছে। আমি ভার্সিটির ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরে ভাবলাম যে একটু বসে আছে, স্পোকেন কোর্স করে আমি একটা ক্লাসে করি, মানে আবেগের বসে একটা টিচারের ক্লাস ভালো লাগতেই পারে, তখন আমার ভর্তি হই, কিন্তু সময় সুযোগ করে সেই ক্লাসগুলো করা হয় না। আসলে অনলাইনে চাইলে ভালোভাবে পড়বা, ইউটিলাইজ করে চাকরির প্রস্তুতি খুব ভালোভাবে নেওয়া যায়। আমি কতটুকু পরে আমি জানি না, ভালোভাবে চেষ্টা করি, এবং আমার থেকে অনেক অভিজ্ঞ ভালো ভালো ম্যাথ বলেন বা আদার্স সাবজেক্ট টিচার আছে। এখন আপনাকে যেটা করতে হবে, ওই কোর্সগুলো কিনে ক্লাস করতে হবে। আপনি অনলাইনে যেটা 500 টাকায় পাচ্ছেন যে সার্ভিসটা, সেটা অফলাইনে 10,000 টাকা দিয়েও পাবেন না, এরকম হয়। অফলাইনে 20,000 টাকা দিয়েও পাবেন না, এমনও হয়। এমন টিচার তাদের কোর্স 300 টাকা, কিন্তু সে এমন পড়ায় যেটা আপনি অফলাইনে পাবেন না। আমার অনলাইনে প্রতারণার শিকারও হওয়া লাগে, টাকা নিয়ে কোর্স করে না, বা ভুল জায়গায় টাকা যায়, বা উল্টা পাল্টা অনেক প্রতিষ্ঠান থাকে। হ্যাঁ, কারণ অনলাইনে আমি ক্লাস না দিলে আপনারা কি করতে পারবেন? সর্বোচ্চ যেটা পোস্ট করতে পারবেন, এই আর কিছুই আমার হবে না, এরকম অনেকে করে। আমরা তো আর ওভাবে করতে পারি না। মোটামুটি বড় একটা পেজ চালাই, বা 3-4 বছর 4 বছর 5 বছর ধরে পড়াচ্ছি, মান সম্মানের তো ব্যাপার আছে। আর সবচেয়ে বড় ব্যাপার দায়িত্ব, হ্যাঁ, এবং সততা। মানে আপনাদের থেকে আমি টাকা পয়সা যতটুকু নিই, কম নেই বেশি নেই, আমারই খুব বেশি টাকা আপনাদের থেকে আমার নেই, আমি নেই নিচ্ছি, অত বেশি কোর্স করি না, আমার কম না, যাই নিছি 1 টাকাও যদি নিয়ে থাকি, সেটা তো আমাকে সর্বোচ্চ সাপোর্ট দিতে হবে। তারপর আমি বলছি না আমি 100% সব দিতে পারছি আপনাদের। আমারও অনেক কিছু পয়েন্টে গিয়ে ভুল ত্রুটি বা ল্যাকিংস বা কম পড়ানো, না বোঝাইতে পারা থাকতে পারে, কথা না বুঝতে পারা থাকতে পারে, বাট আলটিমেটলি আমি চেষ্টা করছি। কষ্ট কিন্তু অনেক হয়েছে। এই যে 80টা দিন 85টা দিন এখানে দাঁড়াইয়া বা ওখানে বসে যাই বলেন না কেন, ক্লাস নেয়া, বাইরে থাকলেও দৌড় দিয়ে চলে আসতে হয় 9:30-এর মধ্যে, যে ক্লাস আছে আমার, মানে বন্ধু বান্ধব চা খাচ্ছি, কোন রকম খেয়ে দৌড়,
দেখেন না লেট হয়ে যায় মাঝে মাঝে। হ্যাঁ, আর আমার বয়সও খুব বেশি না, আমি একটু আড্ডা ভালোই দেই। আমি কেবল গ্রাজুয়েশন শেষ করছি, আমিও চাকরি বাকরি পরীক্ষা দিব। যাই হোক, যে বললাম না সব কিছু রেখে দৌড় দিতে হয়। এই যে ঈদের ছুটিতে এখন আমি ব্যাচেলার ফ্ল্যাট নিয়ে থাকি, এখানে আরো কিছু বন্ধু বান্ধব থাকে, ওরা কিন্তু কেউ আসে নাই। আমার একা আসতেছে কেন, এই দায়িত্ববোধের জায়গা থেকে, যেন আমার ক্লাস নিয়ে কোর্সটা শেষ করতে হবে। আমি চাইছিলাম ঈদের আগে শেষ করবো, কিন্তু আমি পারি নাই, যার কারণে আমার এখানে এসে দ্রুত শেষ করতে হয়েছে। কোনো ক্লাস যদি মিস থাকে, মানে গ্রুপ থেকে চলে যায়, খুঁজে পান না, হ্যাঁ, বা কেউ যদি চান সামনের চলমান কোনো কাছে ক্লাস করবে, আমাকে একটু মেসেজ করে বলতে হবে, কমেন্ট করলে হয় না। বলে আমি ফ্রি হয়ে একটু আমাকে রেসপন্স করেন, আমি ফ্রি হয়ে অ্যাড করে দিব। মানে কেউ যদি চায় সামনের কোর্সে ক্লাস করবে বলতে পারবে। কোনো সমস্যা হইলে কোর্সে ক্লাস নিয়ে কোনো সমস্যা আমাকে বললে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্রি ক্লাস আপনাদের সাথে দেখা হবে, বা কোনো যদি সমস্যা হয় এখানে আমি তাও কথা বলবো লাইভে এসে। মানে মোট কথা সবার সফলতা কামনা করি। এই কোর্স থেকে অর্থনৈতিকভাবে আমি অবশ্যই স্বাবলম্বী হয়েছি, তাই না? অর্থনৈতিক একটা ব্যাপার আছে, অস্বীকার করার কিছু নয়। সবচেয়ে বড় ব্যাপার কখন হয় জানেন? একজন শিক্ষকের কাছে বা একজন মেন্টরের কাছে বা একজন ভাই পড়ায় তার কাছে, যখন আমরা শুনি যে আমাদের একজন শিক্ষার্থী চাকরি পেয়েছে, বা তার থেকে বড় কথা ভালো করছে ম্যাথে, মানে শুধু ম্যাথ পড়ায় তো চাকরি পাইলে তার ক্রেডিট নেওয়া যাবে না, বা আমি কোনো ক্রেডিট নিতেও চাই না যে আমি ম্যাথ পড়াইছি মানে আপনি চাকরি পাইছেন। বাট কিছুটা তো ক্রেডিট থাকে, তাই না? কিছুটা তো আমাদের অবদানও থাকে। তো সেক্ষেত্রে যখন আমরা এই খবরগুলো শুনি, বা কেউ মেসেজ করে বা কল করে বলে, অনেকেই বলছে 4-5 বছরের জীবনে আমাদের অনেক শিক্ষার্থী 17তম 18তম নিবন্ধনে সুপারিশ প্রাপ্ত হয়ে 17তম নিবন্ধনের বেশ কিছু ভাইয়াপুরা জব করতেছে, কলেজের প্রবাসী বা স্কুলের টিচার বা প্রাইমারিতে। বেশ আমাদের এই মানে আমার লাইফে আমি শুরু করছিলাম প্রাইমারি কোর্স দিয়া, তো বেশ কিছু, তখন তো মেয়েদের কোটা ছিল, বেশ কিছু আপুদের জব হয়েছে, ভাইদেরও অনেকে হয়েছে। আমি সহকারী জজ লিখিত পরীক্ষার জন্য একজন আপুকে আমি পড়াইছিলাম, সে মোটামুটি ভালো করতেছে। মানে মোটামুটি বেশ কিছু ভাইয়াগুলো চাকরি বাকরি করতেছে আমাদের ব্যাচগুলো থেকে বিগত সালে। তো খুবই ছোট একটা জার্নি, খুব বেশি দিন হয় না, 4-5 বছর এমন কিছু না। আমি চাই আপনারাও ভালো কিছু করেন। আমার একটা কনফিডেন্স আছে, বিশ্বাস আছে যে আপনারা পারবেন। কারণ যে মানুষটা এই 80-90টা ক্লাস করার মতো অ্যাবিলিটি রাখে, সে আদার্স কোন টিচারের কাছে করতেছে বা ভালো করবে, আমি শিওর। আর আমিও একজন সামনে জব ক্যান্ডিডেট, সামনে এখনো ক্যান্ডিডেট পড়াশোনা করতেছি। যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আর আমার ভুল ত্রুটি হলে সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি হয়তো ওইভাবে পড়াইতে পারি নাই, সর্বোচ্চ সাপোর্ট দিয়ে পড়াইতে পারি নাই। একটা মানুষের কাছে 100% পড়ানো অসম্ভব, মানে একদম যে বলবে যে আমি সব দিয়ে দিব, এটা সম্ভব না। সেটা রোবটের ক্ষেত্রে সম্ভব। আমি চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, আপনাকে মিস করব। এই যে শনি সম্বুধ একটা রুটিন ছিল, সেটা অন্য ব্যাচ ঢুকে যাবে এখন। যাই হোক, ভালো থাকবেন। আর কোনো সমস্যা থাকলে, কোনো ব্যাপারে দেওয়া থাকলে আমাকে একটু ইনবক্স করেন, ঠিক আছে? সবাই ভালো থাকেন। আমি একটু সিরিয়াল করে আপনাদের আমি পোস্ট করে দেবো, ঠিক আছে? আজকে রাতে আমার আসলে বাসায় ওয়াইফাইও চলে গেছে, ডাটা দিয়ে ক্লাস নিচ্ছি, ল্যাপটপে কিছু দেখতে পারতেছি না আপনার কথাবার্তা, একটু ওই জন্য পিছনে দিয়ে বারবার দেখি। তো ভালো থাকবেন। আমি চেষ্টা করছি, আমারও বলছি আমি চেষ্টা করছি, আমি পারি নাই হয়তো, বা এটা আরো পারার কথা ছিল না, এটা আসলে হয়ে ওঠে না অনলাইন ক্লাস তো। তারপরেও এটা সহজ স্বীকারোক্তি আমার, তারপরে চেষ্টা করছি, শেষ পর্যন্ত আমি আসছি। আপনারা অনেকে থেমে গেল, অনেকে 2 ক্লাস পরও থেমে যায়, আসছি। আর যে ব্যাচে স্টুডেন্ট বেশি সে ব্যাচে একটু ভালো লাগে, কারণ 300-400 স্টুডেন্ট ছিল, তো একটু ভালো লাগছে ক্লাস থেকে। আসলে স্টুডেন্ট যত অ্যাক্টিভ থাকে, টিচার তার 10 গুণ অ্যাক্টিভ থাকে। আমার ব্যাচে যদি আমি 50 জন অ্যাক্টিভ স্টুডেন্ট পাই, আমার তো বাধ্য হয়ে ভালো মতো ক্লাস দিতে হবে, তখন তো আমার সমস্যা, তখন তো তারা বলবে পড়াইতে পারবে। হ্যাঁ, আর যদি দেখি 2-5 জন ক্লাস করেছে, তখন ক্লাসটা মন মানসিকতাও চলে যায়, ঠিক আছে? যাই হোক, আর গণিত নিয়ে যদি বলি, আমি পড়াইছি, আপনারা বুঝছেন, ম্যাক্সিমাম বুঝছেন বা বুঝেন না, অন্যজন পড়াইলেও বুঝবেন। আপনি একা ম্যাথ পারেন কিনা, এটা হলো বড় কথা। এই জন্য এটা করতে হবে, সাম্প্রতিক যে পরীক্ষাগুলো হয় তার প্রশ্ন সলভ, বিগত সালের বিসিএসের প্রশ্ন, প্রাইমারি প্রশ্ন, নিবন্ধনের প্রশ্ন না দেখে সলভ করতে হবে, এবং প্র্যাকটিসের উপর থাকবে। আমি এখানে পড়াচ্ছি না, আমি যদি 1 বছর টানা ম্যাথ না করি, 1 বছরের ম্যাথ দেবো না, আমি অনেক ম্যাথই পারবো না, সত্য কথা। আমি যদি এখানে বলি যে আমার বেসিক বলো, আমি 10 বছর পর দেখবো, চাপাবাজি হবে পুরো। হ্যাঁ,
আমি 4-5 বছর পড়াই দেখে আমার এখন আর ম্যাথটা দেখা লাগে না, এগুলো যেগুলো আছে কারণ আমি সব পারি ম্যাথ, এরকম ব্যাপারটা এরকম না, অল্প কিছু মতো থাকবে। মানে মেন কথাটা হচ্ছে আমরা পড়াই তাই আমাদের ভুল হয়। আর আপনি একবার বুঝে কি মনে করতেছেন সব পারবেন, পারবেন না। আপনাকে তাহলে বারবার মানে এই ম্যাথটা আপনাকে 5 বার খাতায় করতে হবে। আর একটা ঝামেলা হলো আমার যদি বই দেখে যাই, আপনি জিকে, বিজ্ঞান, সমার্থক শব্দ বা বাংলা এগুলো আপনি দেখে দেখতে পারেন। আপনি যদি ম্যাথ ছিল হ্যাঁ সেই দেখে দেখে বুঝছেন, একদম ধরা খাবেন পরীক্ষা হলে। তখন আপনার মনে হবে এই ম্যাথটা আপনার পরিচিত, বাট আপনি পারেন না। ম্যাথ যে সমস্ত ভাইয়া পুরা শর্টকাটে করে আর দেখে যায়, তারা পরীক্ষা করে নিশ্চিত ধরা খাবে। হ্যাঁ, শর্টকাটের বিপক্ষে আমি কিছু জায়গায় উপকার আছে, সময় পাওয়া যায়, মানে সময় বাঁচে, ঠিক আছে। কিছু কিছু জায়গায়, সব ক্ষেত্রে শর্টকাটের দরকার নেই। যেমন অপশন টেস্ট একটা শর্টকাট, তাই না? এবং অপশন টেস্টের মধ্যে আমরা চাইলে 2 মিনিটের সময় বাঁচাতে পারবেন পরীক্ষা। তো বেসিকটা শিখবেন। আচ্ছা, এই যে ত্রিকোণমিতির ক্লাস নিলাম 2টা, 0% শর্টকাট কি আমি দেখাইছি? 0% দেখাই নেই, তাই না? তো মানুষ মনে করে আমার মনে শর্টকাটে পড়ে, শুধু না তা না, কিছু জিনিস শিখাইছি, আপনাদের অনেকে চাওয়া তাই শিখেছে, না হলে শিখে না। বাট মজাটা হচ্ছে বেসিকের ভিতরে। তো আমার সর্বশেষ মেসেজ, যে যেখানে থাকেন ভালো থাকবেন, ভালো কিছু করলে জানানোর চেষ্টা করবেন, না জানালেও সমস্যা নেই, জানালে খুশি হয় না। আর প্র্যাকটিস করবেন যে কোনো ব্যাপারে, কোর্সের যে কোনো ব্যাপারে, ক্লাস কোনো লিঙ্ক যদি সমস্যা হয় আমাকে বললেন, বা অনেক সময় এই যে শিটে ভুল থাকে আমার ছবি দিলে পাঠাই দেবেন, ফ্রি হয়ে দেখে নিব। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, ঠিক আছে? সবার জন্য শুভকামনা। এত বড় জার্নিতে আপনাদের সাথে ছিলেন আমার, এটা আসলে একটা বড় পাওয়া। এত বড় 80টা ক্লাস করা শুধু একটা সাবজেক্টে 6-7 মাস বসে, খুব কষ্ট। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ফ্রি ক্লাসে আবার অনেকের সাথে দেখা হবে, এখানে অনেকে নিবন্ধন বেঁচে আছেন, প্রাইমারি বেঁচে দেখা হবে। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, ভালো থাকেন সবাই, ঠিক আছে? আল্লাহ হাফেজ।